গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প 10 নম্বর বাড়ির রহস্য। গল্পের চরিত্রাভিনয় দীপায়ন মালাকার, সৃজন গুপ্ত এবং অন্যান্যরা। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা 10 নম্বর বাড়ির রহস্য। দিব্যি একটা খালি বাড়ি পেয়ে গেলাম আলিপুরে। হার্ট ট্রাবলের জন্য ডাক্তার বলেছিল হাওয়া বদলাতে। বলেছিল, কলকাতা ছেড়ে ঘুরে এসোগে কোথাও, দিন কতক বাঁচতে চাও যদি। তবে যদি না বাঁচতে চাও সে কথা আলাদা। বাঁচতে কে না চায়, কাজেই ছাড়তে হলো কলকাতা। চলে এলাম সোজা আলিপুর। হ্যাঁ, হাওয়া বদলাতে চাও তো আলিপুর। ঘন্টায় ঘন্টায় হাওয়া বদল হচ্ছে সেখানে, এমনকি মিনিটে মিনিটেও বলা যায়। আর তার রেকর্ড থেকে যাচ্ছে রীতিমতো। আবহাওয়া দপ্তরের অফিসটা এখানেই কিনা। উঠেছি এসে এখানে আজ সকালেই, আমি আর আমার খুঁড়িমা। আমার ওপর হাওয়া বদলানোর দায়, আর খুঁড়িমার দায় খাওয়া বদলানোর। ঘন্টায় ঘন্টায় সে আমাকে খাওয়াবে পুষ্টিকর আর তুষ্টিকর যত রকমের খাবার আছে। খাওয়াবার ভার খুঁড়িমার উপর, সে ভার তিনি বইবেন। আর খাদ্যের ভার যা কিছু আছে তার সবই বোঝা আমাকেই বইতে হবে। হয়তো একটু কষ্ট করেই এই রকম বোঝাপড়া। তা কষ্ট না করলে কেষ্ট মেলে না। এখানে অবশ্যই কেষ্টকে না পাবার জন্যই কষ্ট করা। কেষ্ট প্রাপ্তির পথে বাধা সৃষ্টির জন্যেই এই খাদ্যবৃষ্টি। তা হোক, যতই কষ্টদায়ক হোক, কেষ্ট আর খাদ্যের মধ্যে বাদ বিচার করতে হলে খাদ্যকেই আমি বেছে নেব অম্লান বদনে। এমনকি আমার খুড়িমার হাতের রান্না হলেও। 1 ঘন্টাও হয়নি আমার, ইতিমধ্যেই আসরে খাদ্য এসে হাজির। 1 বাটি দুধ আর 1খানা খাম খুড়িমা আমার টেবিলের ওপর রেখে দিলেন। বাবা, এই দেখো তোমার চিঠি, দুধটা খেয়ে ফেলো দেখি। আমি আগে চিঠিখানাকে দেখি। এখনো তো কাউকে এখানকার ঠিকানা জানায়নি। আসতে না আসতেই তবে চিঠি আসে কি করে? কিন্তু না, সত্যি এই ঠিকানারই চিঠি বটে এটা। এই তো খামের উপর লেখা রয়েছে 10 নম্বর আলিপুর টেরেস। কিন্তু এর মধ্যে আলিপুরে আমার ট্রেস পেল কি করে আমার শত্রুমিত্ররা? খাম খুলতে খুলতে কেমন একটা চকচকে আওয়াজ পেলাম। খামটা চকচকে বটে, কিন্তু তা বলেই যত চাকচিক্য থাক, তার থেকে চকচক শব্দ কেউ আশা করে না। তা বরদাস্তও করা যায় না কখনোই। খামটামের অত অহংকার থাকা ভালো নয়। জুৎসই ভনিতা দেখেই চট করে চিঠির শেষে চোখ বুলোতে গেলাম। কোন মহান আত্মার লেখা সেটা দেখা যাক। না, নামধাম তো নেই কারোর, বিলকুল একখানা খালি চিঠি। প্রতিবেশীর প্রতি বেশি রকম ভালোবাসা থাকে না সকলের, থাকবার কথাও নয় তা আমি মানি। কিন্তু তা বলে সে আসতে না আসতেই তার প্রতি এরূপ বেনামা খাম ছুঁড়ে মারা, এই বা কী ধরনের অভদ্রতা? হ্যাঁ, তাহলে লেখাটা পড়া যাক। শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপিষু, সবিনয় নিবেদন মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। জানি মহাশয়, জানি, কিন্তু দুঃসংবাদ অমন বারবার বেশি করে মনে করিয়ে দেওয়ার মানে কি বলুন তো? আসতে না আসতেই চান কি যে এখান থেকে আমরা উঠে যাই? চিঠিখানা রেখে দুধ খেতে যাই, দেখি বাটি ফাঁকা।
অজান্তে কখন খেয়ে বসে আছি। যাক, বাঁচা গেল। দুধের মতো একটা অখাদ্য যে অন্য কেউ খেতে পেরেছে, সেটা আমারই সৌভাগ্য। কিন্তু যার খুঁড়িমা আছে আমার খুঁড়িমার মতো, তার সৌভাগ্য বলে কিছু নেই। এ হচ্ছে বনবাস। আর এক বাটি দুধ সাথে সাথে হাজির, আবার সাথে 1 প্লেট হালুয়া। আরে এই তো খেলাম বাপু, আবার এক্ষুনি? আমি আপত্তি করি। এত ঘন ঘন পত্তি করলে মানুষ কি বাঁচে? বিশেষ হার্ট যাদের উইক, তাদের এত খেলে হয়? তাতে হার্ট ট্রাবল তো আরও বাড়বে। শেষটায় হয়তো ওই পেটের ট্রাবলেই মারা যাব, তাই তো মনে হচ্ছে। কিন্তু ডাক্তার বলেছে না ঘন্টায় ঘন্টায় খাওয়াতে। আচ্ছা খুড়িমা, তোমার এর মধ্যেই 1 ঘন্টা হয়ে গেল? তাক লাগে আমার। আলিপুরের আবহাওয়াটা মিনিটে মিনিটে বদলায় বলে শুনেছি বটে, কিন্তু তা বলে ঘন্টারা কিছু আবহাওয়ার মতোই বদলাতে পারে না। তাদের বদলাতে পাক্কা 60 মিনিট লাগে, যেমন লাগতো কলকাতায়। অবশ্যই সময় তত্ত্বে আমি বিশেষজ্ঞ নই, ঘড়ি দর্শনেও পোক্ত নই তেমন, তা ঠিক। কিন্তু তা হলেও আমার ক্ষুদ্র বুদ্ধির যদ্দূর ধারণা, এক এক্সামিনেশনের হল ছাড়া আর কোথাও 15 মিনিটে ঘন্টা কাবার করার পরিস্থিতি কখনো হয়নি। তবে কিনা এখানেও আমি কি কোনো পরীক্ষার সম্মুখীন? জীবন মরণী পরীক্ষা। সেই জন্যে কিনা আমি খুঁড়িমার কাছে জানতে চাই। খুঁড়িমার জবাবে যা পাওয়া গেল তা হচ্ছে, ডাক্তারের উপদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তাহলে দিনে রাতে 24 বার খেতে হবে আমাকে। কিন্তু দুঃখের বিষয়, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই নাকি আমি নাক ডেকে ঘুমাই। এই সব ভেবেচিন্তে যে ঠিক করেছে যতক্ষণ আমি জেগে থাকি তার মধ্যেই উঠে পড়ে যেমন করে হোক 12-24-এ খুঁড়িমা আমাকে খাইয়ে দেবে, এবং সেই মহাচেষ্টারই ফল এটা। খাওয়াও, হাল ছেড়ে দিয়ে আমি বলি, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে সাথে। দুধের বাটিটা রেখে হালুয়ার প্লেটটা হাতে নেই, চামচ করে মুখে তুলে একটু একটু করে চাখি। চাখতে চাখতে আবার শুনি সেই চকচকানি শব্দটা। আবার খারাপ লাগে। এই কালো ভূতের মতো হালুয়ায় কোনো চাকচিক্য নেই। এর কোনোখানি মুখ তুললেই এও যদি চকচকে আওয়াজ ছাড়ে, তা তো গা জ্বালা না করে পারে না। এমনই বিচ্ছিরি হালুয়ার মুখে এমন চোকা বলি, বড্ডই বাড়াবাড়ি, নিতান্তই আদিক্ষেতা। কিন্তু না, প্লেটে নয়, দুধের বাটিতেই। সেই চক্কা টেবিলের ওপর শুধু সেই বাটিটা, আর তার ত্রিসীমানায়ও কেউ নেই। এক সীমান্তে কেবল আমি, আর সেই দুধের বাটির সম্মুখেই উন্মুক্ত উক্ত আওয়াজ, চকচক করে, যেন কেউ দুধ খাচ্ছে। হকচকানির ব্যাপার। বেশ করে চোখ রোগড়ে খালি চোখে তাকালাম ভালো করে। টেবিলে শুধু সেই দুধের বাটিটা, কেউ নেই, কিছু নেই তার কাছাকাছি, কিন্তু খালি সেই বাটিটা। দেখতে দেখতে যেন খালি হয়ে গেল। অবাক কাণ্ড। বুক জ্বর করতে লাগলো, হার্ট ট্রাবল বাড়তে লাগলো নিজের থেকেই। হ্যাঁ, এ আবার কি গো, এ কোন চক্রান্ত? তখনই মনে পড়ল ব্যাপারটা খুব অশ্রুতপূর্ব নয়। একটু আগেই এমনই চকচকানি শব্দ আমি শুনেছি। আগের বাটিটাও তাহলে কি এমনি নিজ গুণেই? তবে কি আমি নিজেই ভাগ করিনি সেটাকে? খুড়িমা, খুড়িমা কোথায় তুমি? আমার আর্তনাদ ফোটে। আমার চিৎকারে খুড়িমা প্রায় দৌড়ে আসলেন। কি হয়েছে বাবা? কি আবার হবে, এই দেখো। আমি দেখাই, অদৃশ্য কিন্তু অশ্রুত মনকে দেখাতে চাই। দেখতে গিয়ে অন্য দৃশ্য দেখা দেয় এবার। ঘরের কোণে কতগুলি অগ্নিশলাকা ছোটাছুটি করছে। ও ও মা, এ কি? খুড়িমা এবার গালে হাত দেন। তিনি অবাক, আর আমি হতভাগ আরও বেশি। খানিক বাদে ওনার কথার জবাব দিতে নিজের গোঙানি আমার কানে আসে। বাবা, এটা ভুতুড়ে বাড়ি নাকি? কে জানে খুড়িমা, বলতে গেছে এই কথাটাই, কিন্তু সমস্ত বাক্যটার প্লুতস্বর হয়ে বেরিয়ে আসে
এক কথায় আমি বলতে থাকি আপ্লুত হয়ে। খুড়িমা এক জালা জল এনে আমার মাথার উপর ঢেলে দিলেন। এই সব কাণ্ডেই ভড়কে গিয়ে কিনা কে জানে জ্বলন্ত ফলকগুলি ঘরময় হুটোপুটি করতে লাগলো। ততক্ষণে আমার সম্বিত ফিরে এসেছে। আমি বলি, খুড়িমা, এখানে আমি ছাড়া তো একমাত্র তুমিই আছো এই বাড়িতে, কিন্তু দেখা যাচ্ছে এ বাড়িতে আরও অন্য কেউ আছে। এটাকে আমি ভুতুড়ে বাড়ি বলে মানতে চাই না, কিন্তু এখানে যা ঘটছে তা তো ভূতের সামিল। বুঝতে পেরেছি, এখনো তোর জ্ঞান সঞ্চার হয়নি ঠিক মতো। দাঁড়া। বলে সে আর এক বালতি জল আনতে যায়, ভালো করে আমার চৈতন্য সম্পাদনের মতলবেই। যাবার মুখেই অযাচিত কাল ল্যাজে যেন পা পড়ে গেল, আর সে অদৃশ্য অঙ্গুলিধারী ম্যাও বলে চেঁচিয়ে উঠল। মাগো! আর খুড়িমা এক লাফে 4 পা পিছিয়ে গেলেন। আর চতুর্থবার আমার ঘাড়ের উপর এসে পড়ল সেটা। জীবটি অদৃশ্য হলেও কি হবে, তার আওয়াজ বেশ সুশ্রাব্য। আর খুড়িমার পায়ে তার আঁচড়ানি একেবারেই অদৃশ্য নয়, সুদৃশ্যই বলতে হবে। তারপর আয়োডিন লাগানোর পর সেই পায়ের বাহার যা খুলল তা দেখবার মতোই। খুড়িমা বললেন, বেড়াল মরে ভূত হয়ে জানতাম না 7 জন্মেও। আচরিত আয়োডিন চর্চিত শ্রীচরণে তিনি হাত বোলালেন আর বললেন, আবার মরে ভূত হওয়ার পরেও এমন বেঁচে জল জ্যান্ত থাকে তা কে জানতো? বিড়ালের ভূত মানুষের কোনো ক্ষতি করতে পারে না, করতে সত্যিই পারে না, বরং ভেবে দেখলে। দেখো, আমি ভেবে দেখলাম মানুষের উপকারেই লাগে। এই যেমন তুমি ঘন্টায় ঘন্টায় 4 বার আমাকে দুধ গেলাবার জন্য কোমর বেঁধেছ, তাহলে ওই ভুতুড়ে বেড়ালটা এখানে না থাকলে আমার কি দশা হতো বলো তো? আমি কি বাঁচতাম? ওর সাহায্য না পেলে কি আমি... তোমার আদরের বেড়াল নিয়ে তুমি থাকো, আমার কাজ আমি ফেলে এসেছি। বলে আমার অদূরে খুড়িমা বেজার মুখে বসে থাকলেন। আমি চিঠিখানা পড়া শুরু করলাম। এই তো, আচ্ছা, কি লেখা আছে? মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। 10 নম্বর বাড়ির রহস্য হয়তো আপনার জানা নাই, সেই জন্যই আপনাকে সমস্ত জানাবার প্রয়োজন বোধ করছি। আচ্ছা, হ্যাঁ, খুলেই বলি, যে বাড়িতে আপনারা উঠে এসেছেন বছর 2 আগে আমরা সেখানেই আমরা থাকতাম, কিন্তু যে কারণে ওই বাড়ি, অমন চমৎকার বাড়ি আমাদের ছাড়তে হলো সে কথাই বলছি। মাঝে যে ঘরটায় এখন আপনি এসে আছেন ওখানেই আমার শোয়ার ঘর আর ল্যাবরেটরি ছিল। আমার কাকা একজন পাশ করা বৈজ্ঞানিক, নাম করলেই টের পাবেন বলে এর বেশি আর জানালাম না। ওই ল্যাবরেটরিতে বসে তিনি নানা রকম গবেষণা করতেন, নানান পরীক্ষা নিরীক্ষা চালাতেন ওইখানেই। অমনি করতে করতে হঠাৎ একদিন তিনি অদৃশ্য হওয়ার উপায় আবিষ্কার করে বসলেন। পরীক্ষায় লাগানোর কাজে কতকগুলি বিলেতি ইঁদুর তিনি আনিয়েছিলেন। ইঁদুরগুলি ছিল সাহেবদের মতনই সাদা। সেই শ্বেতকায়াদের নিয়েই তার যত সব পরীক্ষা নিরীক্ষা চলত। সেদিনের কথা এখনো আমার মনে আছে। হাঁকাহাঁকি করে তিনি ডাকতে লাগলেন সবাইকে একদিন। সবাই আমরা ছুটে গেলাম তার গবেষণাগারে। তিনি বললেন, দেখ দেখ কি হয়েছে দেখ। সবাই আমরা চোখ প্যাট প্যাট করে তাকালাম। না, দেখবার তো কিছুই নেই সেখানে, কিছুই নেই। দেখছিস না খাঁচাটা? আর চেয়ে দেখ ভালো করে। বলে তার সাহেবী ইঁদুরের খাঁচাটা দেখালেন। দেখলাম সেই খাঁচাটায় তার ইঁদুর সাহেবরা থাকতো, সেই খাঁচাটা বিলকুল ফাঁকা। কোথায় গেল ইঁদুরগুলো জিজ্ঞাসা করলাম আমি। আছে রে, আছে, ওইখানেই আছে, ওর মধ্যেই রয়েছে। গর্বের হাসি হাসলেন কাকা। অদৃশ্য হয়ে রয়েছে সবাই।
আমার কাকা ভারী চালাক লোক। অদৃশ্য হয়ে যাওয়ার পর পাছে ভগবানের মতোই তাদের অস্তিত্বকে কেউ অবিশ্বাস করে, সেই জন্যই আগের থেকেই তাদের গায়ে জলজলে কিছু জিনিস লাগিয়ে দিয়েছিলেন। আমরা অবাক হয়ে দেখলুম, সত্যিই তো কতগুলো উজ্জ্বল আলোক বিন্দু খাঁচার ভেতরে ঝলমল করছে, জজুল্যমান এক পাল তিরিং তিরিং। সবাই আমরা খাঁচার চারিধারে ঘিরে দাঁড়ালাম। আমাদের দেখে সেই আলোর কণাগুলি এমন লাফঝাপ করতে লাগলো যে আর বলবার নয়। সেই উত্তেজনার মুহূর্তে একজন আমাদের খাঁচার দরজা খুলে দিল একবার। কি মজা হয় দেখবার জন্য। তারপর আর দেখতে হলো না। দেখতে না দেখতেই জ্বলন্ত ফোঁটাগুলি বেরিয়ে পড়ল খাঁচা থেকে, ছিটকে পড়ল, ছড়িয়ে পড়ল চারিধারে, ছোটাছুটি লাগিয়ে দিল ঘরময়। কাকা অমনি আমাদের ঘর থেকে বার করে দিয়ে খিল এঁটে দিলেন। তিনি খুব চটে গেছিলেন আমাদের এই কাণ্ডে, এই অবৈজ্ঞানিক মনোবৃত্তিতে, তা বলাই বাহুল্য। তারপর কি হলো শুনুন। আর দিন কতক বাদে, যখনই সেই অদৃশ্য ইঁদুরের কথা আমরা প্রায় ভুলে গেছি, কাকার আবিষ্কারের কাহিনী আর আমাদের তেমন মনেও নেই, সেই সময় আমরা খেতে বসেছি সবাই গোল হয়ে ওই ঘরটায়। কাকিমা পরিবেশন করছেন খাবার। এমন সময় কাকিমার আদরের মিনি বিড়ালটা বাইরে থেকে ঘরে ঢুকলো, এসে জমলো আমাদের পাতের গোড়ায়। বসে খালি সে মুখ মুছতে লাগলো নিজের হাত দিয়ে। মুখের ভাব ভারী হাসি খুশি। কোথা থেকে তিনি যে বেশ কিছু সাঁটিয়ে এসেছেন তা আমরা ভালোই বুঝতে পারলাম। তারপর কি বলবো মশাই, বসেছিল বিড়ালটা আমাদের সবার চোখের সামনে, সেটা কেমন ছায়ার মতো ঘোলাটে হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে সেই ছায়া মূর্তি বিড়ালটা ঝাপসা হয়ে মিলিয়ে গেল একেবারে। দেবতারা যেমন অন্তর্হিত হন ঠিক তেমন। আমরা খাওয়া ছেড়ে লাফিয়ে উঠলাম। কাকাবাবু খেয়ে দিয়ে ঝিমোচ্ছিলেন তার বেতের চেয়ারে। আমরা ছুটে গিয়ে ঘটনাটা তাকে জানালুম, তার ঘুম ভাঙিয়ে। কিন্তু বিশদ করে সব বোঝাবার আগেই তিনি লাফিয়ে উঠলেন। এমন সময় কাকার কোলে কি একটা লাফিয়ে পড়ল, আর কাকিমার সেই অদৃশ্য বেড়াল তার কোলের থেকে পড়ল মাটিতে। কাকিমার বেশ আদরের ছিল বেড়ালটা। তার অন্তর্ধানে তার প্রাণে কিরকম ব্যথা লেগেছিল তা অনুমান সাপেক্ষ। নামজাদা বৈজ্ঞানিকের বউ হলে কি হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যাকে বলে তার সেটা আদপেই ছিল না। বিড়ালের তিরোধানে মর্মাহত হয়ে কাকাবাবুকেই তিনি দায়ী করলেন, আর কাকাবাবুর সাথে তিনি কথাবার্তা সর্বোপরি বন্ধ করে দিলেন। কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না বলেই কাকিমার বুদ্ধি ছিল একটু বেশি। একদিন তিনি করলেন কি, একটা বড় জামবাটিতে দুধ ভর্তি করে রেখে দিলেন ঘরের মেঝে, আর আমাদের সবাইকে বলে দিলেন ম্যাও ম্যাও করে বেশ মৌচ করে গলা সাধতে। আমরা সাধ্যমতো শুরু করেছি। আমাদের সাদাসাদিতেই কিনা বলা যায় না, দেখা গেল বাটির দুধ ক্রমে কমে আসছে। দুধের সেই কমতির মুখে কাকিমা করলেন কি, সুকৌশলে তার পুষিকে পাকড়ে ধরলেন, আর ধরেই সেই বেড়ালের গলায় একটা লাল রঙের রুমাল বেঁধে দিলেন বেশ কায়দা করে। তারপর থেকেই যত অদ্ভুত কাণ্ড আরম্ভ হলো আমাদের বাড়ি। নিত্য নতুন মজা। কোথাও কিছু নেই, বাড়িময় একটা লাল রঙের রুমাল ঘুরঘুর করছে, লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে চারিদিকে আর কি। কখনো বা দেখা যেত কতগুলো অগ্নিবিন্দু হন্তদন্ত হয়ে ছুটছে, আর তাদের পিছু পিছু তারা করে চলেছে উদ্যত এক লাল ঝান্ডা। যাক, দেখতে দেখতে এসব আমাদের গা সওয়া হয়ে গেল। তারপর এলো আর এক উৎপাত। তার কিছুদিন পরই মনে হলো অগ্নিপুচ্ছের সংখ্যা ক্রমেই যেন বেড়ে চলেছে। এদিকে পুষ্যির বংশবৃদ্ধির খবর পেলাম আমরা। প্রচুর কচি গলার মিশানো মিঠে আওয়াজ, ম্যাও ম্যাও, তা তো শোনা গেলই। চারধার থেকে অদৃশ্য কণ্ঠের অবিশ্রান্ত মিউ মিউ শুনে আর অফুরন্ত আলোর ঝলকানি দেখে সবাই আমরা
কেমন যেন মিয়ে গেলাম। এমনই আমাদের বৈজ্ঞানিক কাকাবাবু। কুরু বংশ আর পাণ্ডু বংশ, এই দুই পক্ষই বাড়তে লাগলো মা ষষ্ঠীর আশীর্বাদে। হ্যাঁ, আর সেই কুরুক্ষেত্রের মধ্যে বাসা করা আমাদের নিতান্তই কঠিন হয়ে উঠল। আমরা পাত্তারি গুটাতে বাধ্য হলাম তারপর। আর সেই থেকেই ওই বাড়ি খালি পড়েছিল একদিন। এখন আপনারা এসেছেন, যাই হোক, আপনারা যেন ঘাবড়াবেন না। যদি আপনার আনাচে কানাচে অগ্নিশখাদের নড়ে চড়ে বেড়াতে দেখেন, যদি কখনো হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান বা কোনো অলক্ষিত নখরের লক্ষ্য হন, জানবেন সেটা বিজ্ঞানের জয়স্তম্ভ, আমাদের কাকাবাবুর দান, তাঁর সৃষ্টির আনন্দ, বৈজ্ঞানিক খুশি আর কাকিমার পুষ্যিদের বংশ বিস্তার। এই জন্য ভয় পাবেন না যেন। অদ্ভুত হলেও ওরা ভূত নয়, বেড়ালের ভূত টুত হয় না। শুধু সেই একটি বেড়ালই বেড়ে বেড়ে এমন প্রভূত হয়েছে একমাত্র। যাই হোক, প্রীতি নমস্কার নিন। ইতি আপনাদেরই অদূরের এক প্রতিবেশী। পুনশ্চ মাছ আর দুধের পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখতে যেন ভুলবেন না। তাহলে এই ঘটনা। চিঠিখানা হাতে নিয়ে খড়িমার ঘরে যাই। এ বাড়ির এখানকার সমস্ত রকম বাড়াবাড়ি, সমস্ত রকম আবিষ্কার, সমস্ত রকম রহস্য আবিষ্কার করতে চাই তার কাছে। গিয়ে দেখি খড়িমাত বেতের চেয়ারে বসে ভয় কাঁপছেন। তার দু চোখ ভয় বিস্ফারিত। তার আধবোনা ব্লাউজখানা পড়ে আছে এক ধারে একান্ত অবহেলায়, এবং তার উলের গলতিটা নিয়ে 7 দিক থেকে 7টি অদৃশ্য খেলোয়াড় ফুটবল খেলতে লাগলো। তারপর সমস্ত রহস্য বিস্তার করেও কোনো ফল হলো না। বিজ্ঞানের মহিমা ফলাও করেও নয়। খুড়িমা সেই দিনেই, সেই মুহূর্তেই আমাকে নিয়ে চলে আসলেন সেখান থেকে। চলে এলাম আমাদের পুরনো বাড়িতেই, আমার পুরাতন হার্ট ট্রাভেলে। খুড়িমা শুধু একটা কথাই বললেন, হ্যাঁ, মানি এটা বিজ্ঞানের যুগ, কিন্তু তা বলে বিজ্ঞানের সব দান আমাদের মাথা পেতে নিতে হবে, এমনকি তা অ্যাটম বোমা হলেও। এ কথা মানতে আমি রাজি নই। বৈজ্ঞানিক আবিষ্কার ভালো, খুবই ভালো, কিন্তু তার কাছাকাছি বাস করা কোনো মতেই ভালো নয়। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প 10 নম্বর বাড়ির রহস্য। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।